পুরাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উচ্চতর জ্যোতিষশিক্ষা কোর্সে সান্ধ্যকালীন সেশনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে দ্বাদশ ভাবের নিবিড় বিচার। আহ নবগ্রহস্তুত পাঠ করবেন প্রসেনজিৎ চক্রবর্তী। প্রসেনজিৎ চক্রবর্তী নবগ্রহস্তুত পাঠ করবেন। ওম নবগ্রহায় নমঃ। ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপেয়ম মহাদ্যতিম ধন্তারিম স্বরূপাপগ্নং প্রণতস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাবাঙ্ক্ষিরদান্নব সম্ভবম নমামি শশিনাং ভক্তা শম্ভর মুকুট ভূষণাম ধরণীর গর্ভ সম্ভুতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম কুমারাং শক্তি হস্তং চ লোহিতাঙ্গাং নমাম্যহম প্রিয়ং গুকলিকাং শ্যামাং রূপেণাং প্রতিমাং বুধম সৌম্যং সর্বগুণপ্রেতম নমামি শশিনাম সুতম দেবতানাম ঋষিণাং চ গুরুং কনকসন্নিভম বন্দর্ভূতাং ত্রিলেকশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভাং দৈত্যানাং পরমাং গুরুম সর্বশস্ত্র প্রবক্তরাং ভার্গবত পুনমাম্যহম ওম নীলাঞ্জন সৈপ্রক্ষং রবিশুনম মহাগ্রয়াম ছায়া গর্ভসম্ভুতাং বন্দে ভক্তা সনশ্বরাম অর্ধকায়াং মহাঘোরাং চন্দ্রাদিত্যমিমধ্যকম সিংহিকায়াং সুতাং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালধূম সমকাশম তারাগ্রহ বিমধ্যকম রুদ্রং রুদ্রাত্মাকং কুরু তং কেতুং প্রণমাম্যহম ইতি শ্রী নবগ্রহ স্তোত্রম সমাপ্তম। হরে কৃষ্ণ। জয়ন্ত স্যারকে তার বিষয়ভিত্তিক আলোচনার জন্য হওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে নমস্কার। তো আজকে হচ্ছে স্যারের পঞ্জিকা নিয়ে বেশি ব্যস্ততা যাচ্ছে স্যারের। তো আজকে ক্লাসটা আমরাই নিজেরা নিজেরা চালিয়ে নেব। জি তো স্যার। আজকে বাপ বিচারের ক্ষেত্রে আমরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব, এই তিনটা ভাব বিচার করব। এই তিনটা ভাব বিচার করতে গিয়ে টোটাল যে দ্বাদশ ভাব বিচার করার ক্ষেত্রে আপনি কিছু শর্ট টার্ম আমাদের আছে। তো সেই শর্ট টার্ম গুলো আমরা জানা থাকলে হবে কি, যেহেতু অনেকেই আমরা প্র্যাকটিসে আছি বা অনেকেই চেম্বার প্র্যাকটিসের চিন্তা ভাবনা চলছে বা কেউ করে শুরু করে দিয়েছে অলরেডি, তো কিছু শর্ট টার্ম জানা থাকলে আপনাদের জন্য সেটা প্র্যাকটিস করতে সুবিধা হবে। তো আপনারা একটু খাতা কলম নিয়ে নিন। খাতা কলম নিয়ে নিলে আপনারা থিওরি গুলো লিখে নিতে পারবেন আর কি। রেডি আছেন আপনারা? হ্যাঁ জি রেডি স্যার। রেডি একদম রেডি বলেন। প্রথমে কয়েকটা গ্রহ সম্বন্ধে কিছু কথা বলছি, যেগুলো আপনার আমাদের জানা খুব দরকার। যেমন রবি। রবি হচ্ছে জন্মছকে আত্মকারক গ্রহ। জন্মছকে রবির অবস্থান যদি ভালো হয়, ধরেন রবি যদি তুঙ্গস্থ হয়, মূল ত্রিকোণস্থ হয়, রবি যদি আপনার সক্ষেত্রগত হয়, রবি যদি আপনার 1, 4, 5, 9 ভাবগত হয়, তাহলে যে জাতক এর জন্মচক্র আমরা দেখবো, সেই জাতক দৈবকেন্দ্রিক তার মানসিক যে মনোবৃত্তি, তার যে মনোবৃত্তিটা, যার যে মানসিক স্থিতিটা, সেটা দৈবকেন্দ্রিক হবে। ঠিক আছে, এটা লিখে নিন। তারপর একজন জাতক আবার একটু বলেন আরেকবার স্যার, বলুন। আস্তে আস্তে বলেন, আমরা লিখে নিই। আপনি অনুধাবন করে আপনার মতো করে লিখুন। ঠিক আছে, রবি আসলে এক এটা চার তো এক চার পাঁচ আপনারা, 5, আমি 9। কথাটা শেষ করছি। এটা তো আসলে কোনো বইয়ের কথা না। কাজেই অনুধাবন করবেন, করে আপনার মতো আপনারা লিখে নেবেন। আমি যেটা বলছি আপনারা জানেন, জাস্ট আমি একটু অন্যভাবে গুছিয়ে বলছি। এইটাই পার্থক্য। তো যেটা বলছি, যদি কোনো ব্যক্তির আমরা যখন জন্মছক দেখব, আমরা তো প্র্যাকটিস মানে হচ্ছে একটা জন্মছক হাতে নিলাম, দেখলাম, ক্লায়েন্ট আসলো, দেখলাম। তো জন্মছক দেখতে গিয়ে আমরা তো ব্যক্তিকে মূল্যায়ন করে ব্যক্তির মূল্যমানটা আমাদেরকে বুঝতে হবে। বুঝে তারপর আমরা তাকে আপনার প্রেডিকশনটা করব। ব্যক্তির যদি নিজের অবস্থাটা যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে প্রেডিকশন করে কোনো আমরা রেজাল্ট পাবো না। ঠিক আছে, কারণ আমাদের কাছে একদম লয়ার লেভেল থেকে একদম আপার লেভেলের মানুষ আসবে। তো যেই লেভেলের মানুষই আসুক, আমরা তাকে সন্তুষ্ট করে দিতে হবে, তবেই না আমরা ফিস যেমন পাবো, আমাদের গুরুর সম্মানও বৃদ্ধি পাবে বা আমাদের একাডেমির সম্মানও বৃদ্ধি পাবে। দুটোই হবে। ঠিক আছে, আপনার কার ছাত্র, আমি কার ছাত্র, আমরা ডক্টর কেসিবালের ছাত্র। তো এই জিনিসটা আমরা গর্ব করে তখনই বলতে পারবো, যখন পাবলিক 1000 টাকা ফি নির্ধারণ করলে সে 1200 টাকা আমাদেরকে দিবে। তো এই জায়গায় যেতে গেলে যে কিছু কিছু বিষয়ে আপনার গভীরভাবে নজর দিতে হবে, দৃষ্টি দিতে হবে। সেই বিষয়ের একটা যেমন রবি।
রবি হচ্ছে জন্মছকে রাজার কারক, আত্মার কারক, আমরা সেটা জানি। তো এই রবিকে আমরা উপরে ভিত্তি করে, রবির উপরে ভিত্তি করে আমরা যা দেখবো জন্মছকে, সেটা হচ্ছে আপনার রবি হচ্ছে জন্মছকে রাজার কারক এবং হচ্ছে পৃথ্বীকারক। কিন্তু এই রবি যদি জন্মছকে আপনার হচ্ছে তুঙ্গস্থ হয়, মূল ত্রিকোণস্থ হয়, যদি জন্মছকে রবি 1, 4, 5, 9 এই শুভ ভাবগত হয়, যদি জন্মছকে রবি হচ্ছে মিত্রক্ষেত্রগত হয়, এবং জন্মছকে যদি আপনার রবি আপনার হচ্ছে স্বক্ষেত্রগত হয়, তাহলে রবির অবস্থানটাকে আমরা শুভ ধরি। এখন মিত্রক্ষেত্রগত হলে যে ভাবে আছে সেই ভাবটা যদি আপনার 6, 8, 12 না হয়ে 1, 4, 5, 9 হয়, মিত্রক্ষেত্রগত হলেও কিন্তু আপনার 6, 8, 12 হয়ে যেতে পারে। 6, 8, 12 যেন না হয়, অর্থাৎ 1, 4, 5, 9 এর মধ্যে যদি সে মিত্রগত হয়, তাহলে সেটাকে আমরা খুব ভালো হিসেবে ধরে নিব। তো এই যে রবির অবস্থা, যখন আমরা কোনো জন্মছকে রবির এরকম একটা অবস্থা আমরা দেখতে পাবো, তখন আমরা বুঝবো যে এই যে ব্যক্তি, সেই ব্যক্তি যে তার আত্মশক্তি সেটা হচ্ছে দৈবকেন্দ্রিক। ঠিক আছে, তার আত্মশক্তি হবে দৈবকেন্দ্রিক, এবং তার মধ্যে একটা দেবসুলভ মনোবৃত্তি তার মধ্যে আমরা খুঁজে পাবো। হ্যাঁ, এবার বিষয়টা আপনার মতো করে সাজিয়ে লিখুন, লিখে তারপর আমাকে জানান। আবার একই সাথে আপনারা এই জিনিসটা ব্রেনে নিয়ে নেন, রবি যখন অশুভ হবে তখন ব্যক্তি হবে আত্মকেন্দ্রিক, একদম সেলফিশ টাইপের মানুষ হবে। পজিটিভ এবং নেগেটিভ দুইটা একসাথে আপনাদের মতো করে লিখে নিন, তাহলে আপনারা হচ্ছে জন্মছক দেখেই, রবির অবস্থান দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে ব্যক্তির চরিত্রটা কিরকম। মানুষ বাবু, আমরা কি দেখবো না আপনাকে? স্যার নমস্তে স্যার। নমস্কার, একটু চেহারাটা দেখা। স্যার আমি আছি তো। মানুষ দা, আরে চেয়ার দেখান, সবাই দেখি আমরা। দাদা আমি আমাদের দেখেন এখানে বিদ্যুৎ নাই দাদা, এই জন্য সমস্যায়। আমি অন্ধকারে হলো ছাদের উপর আছি। আমিও আপনার মতো আজকে হয়ে গেছি। আমার হ্যাঁ দাদা ওয়াইফাইটা আজকে কি ঝামেলা ধরে গেছে। সমস্যা থাকলে লিভ আচ্ছা, নিয়ে নিন। আপনার প্রতিদিনই তো সমস্যা থাকলে লিভ নিয়ে নিন। সমস্যা থাকলে লিভ নিয়ে নিন। স্যার আপনার সমস্যা থাকলে লিভ নিয়ে নিন ক্লাস থেকে, তাই জন্য। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার শোভন দা। আর আচ্ছা আমার কথা পছন্দ না হলে স্যারের কাছে বিচার দিন। আপনাকে আচ্ছা গত ক্লাসে 4 বার বলছি আপনি ভিডিও অন করার জন্য, আপনি আমার কথা কোনো রেসপন্সই করেননি। কেন ভিডিও অন করছেন না সেটার মানে বলার প্রয়োজন আপনি মনে করেননি। আচ্ছা, জয়ন্ত স্যার নেক্সট বলেন, এটা লেখা হয়েছে আমাদের। আসছি, আমি একটু রেকর্ডটা চালু করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভিডিও সবাই যদি আমরা অন রাখি, ভিডিওটা আমরা সবাই অন রাখলে সব দিকেই সুবিধা। দা আপনার এখানে সাউন্ড রিফ্লেক্স হয়, আপনি একটু ওই মিউট আনমিউটটা খেয়াল রাখবেন। না না, আমার দিকে সাউন্ড রিফ্লেক্ট হয় না, আমার দিকে না, একদম আমার ঘরে কেউ নাই, আমি একা। এটা তো আপনি বুঝতে এখন পারবেন না, আমরা বুঝতে পারবো। এখন ঠিক আছে। আচ্ছা, এখন রিফ্লেক্স হচ্ছে। না না, এখন ঠিক আছে। ওই আমি তো ঘরে একা, কেউ নেই। না, আমিও পেয়েছি ওই যে কে কে শব্দটা, একটা আমিও পেয়েছি এটা, রিফ্লেক্স শব্দটা। না, শব্দটা আমার এখান থেকে, আমি তো 2টা ডিভাইসে ইয়ে করছি। হ্যাঁ, আরেকখান থেকে।
এই হলো বিষয়, ঠিক আছে। দুইটা হলে এরকম হয়, ঠিক আছে। একটা মিনিট, আমি হচ্ছে রেকর্ডারটা চালু করে দিচ্ছি। ঠিক আছে, করেন করেন। শোভন দা, দাদা নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। আমি চট্টগ্রাম জয়ন্ত তো স্যারকেও নমস্কার। হ্যাঁ, চট্টগ্রাম তো আসতেছি, ভাগ্নে বিয়ে করতেছি চট্টগ্রাম। কখন আসতেছেন? হ্যাঁ, দেখে আগামী মাসে বলতেছে যাওয়ার কথা, আমার তো জার্নি সহ্য হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আসেন আগামী আসলে মাসে। আপনাকে নক করবো, আসলে নক ঠিক করবো। আছে, ঠিক আছে। ও সারা সারা তো আসবে, এই মাসের শেষের দিকে আসবে। আপনি কি একা আসবেন না সাথে আর কেউ আসবে? না, আমি আসলে তো বিয়ের বরযাত্রী আছে। ও আচ্ছা আচ্ছা, বিয়ের বরযাত্রী আসবে। না, আসলে আপনাকে নক করবো, তাহলে করবো না। আচ্ছা আচ্ছা, বিয়ে। আচ্ছা ঠিক আছে, খুব আচ্ছা, ভালো আলোচনায় কথা। যাই আমরা তাহলে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আলোচনায় যাই। হ্যাঁ, আচ্ছা। তো আপনার হচ্ছে রবির শুভ এবং অশুভ যে বিষয়টা, এটা লিখলেন আপনারা? হ্যাঁ, লিখলাম। আচ্ছা, লিখার পরে এখন হচ্ছে লিখুন, রবি যদি পঞ্চম এবং দ্বিতীয় ভাবে যুক্ত হয়, মানে রবি যদি পঞ্চম এবং দ্বিতীয় ভাবে আপনার অবস্থান করে, তাহলে জাতক হচ্ছে স্পিরিচুয়ালিটি তার মধ্যে একটু বেশি আসে, আধ্যাত্মিকতা তার মধ্যে একটু বেশি থাকে। রবি পঞ্চম এবং দ্বিতীয় ভাবযুক্ত হলে তার মধ্যে আধ্যাত্মিকতা একটু বেশি আসে। আর রবি যে ভাবে আছে, মানে প্রত্যেকটা ব্যক্তির লগ্ন সাপেক্ষে রবি যে ভাবে আছে, ব্যক্তি যদি সেই ভাব সম্পর্কিত কর্মের সাথে যুক্ত হয় বা কর্ম করে, তাহলে সে আত্মতৃপ্তি লাভ করে। সবাই শুনতে পারছেন আমাকে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। হুম। তাহলে লিখুন, রবি যদি পঞ্চম এবং দ্বিতীয় ভাবযুক্ত হয়, তাহলে জাতক আধ্যাত্মিক হয়। এবং রবি যদি যেভাবে রবি আছে জন্মছকে, ব্যক্তি যদি বা জাতক যদি সেই ভাব সম্পর্কিত কর্ম করে বা কর্মের সাথে যুক্ত হয়, তাহলে জাতক আত্মতৃপ্তি লাভ করে। অন করুন। পারবে না? লজ্জা। অনুগ্রহ করে মিউট আনমিউট সবাই খেয়াল রাখি। হ্যাঁ দাদা, এটা হয়েছে। আচ্ছা জয়ন্ত স্যার, পঞ্চম আর দ্বিতীয় ভাব যুক্ত হলে না, অবস্থান করলে পঞ্চম দ্বিতীয় ভাব যুক্ত হলে না? হ্যাঁ, ভাবযুক্ত হলে মানে অবস্থান করলে ভাবযুক্ত হইলো, ভাবের সাথে যুক্ত হইলো। মানে ওকে। অবস্থান স্যার, রবি যদি হ্যাঁ, অবস্থান। পঞ্চম ও দ্বিতীয় ভাবে অবস্থান করে। হ্যাঁ, অবস্থান করে। হ্যাঁ, আচ্ছা, এবার কেউ একটু বলুন, যে কোনো একজন বলুন, রবি আহ, কোন ভাবে আছে, যে কোনো একজন। রবি আমার স্যার একাদশে আছে স্যার, একাদশে। একাদশে আছে, তাহলে হুম। একাদশ ভাবের কারকতা কি? একাদশ ভাবের কারকতা হচ্ছে বৃদ্ধি। একাদশ ভাবের কারকতা হচ্ছে সাফল্য। একাদশ ভাবের কারকতা হচ্ছে আপনার আয়। একাদশের ভাবে কারকতা হচ্ছে লাভ। তাহলে লাভ, বৃদ্ধি, আয়, সাফল্য, এই যে বিষয়াদি আছে, এই বিষয়াদি যদি জীবনে আপনার ঘটে, যিনি বলছেন হিমাংশু মিত্র না, জি স্যার। এই বিষয়াদি যখন আপনার জীবনে ঘটে, তখন আপনি খুবই আত্মতৃপ্তি লাভ করেন। অবশ্যই স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে যেহেতু একাদশ ভাবের হচ্ছে কারকতা হচ্ছে একটু বিলম্বে, ধীরে ধীরে একটা নির্দিষ্ট সময়ের পর আপনার হচ্ছে কিছু অ্যাক্টিভিটিসের উপরে হচ্ছে সেই ভাবটা অ্যাক্টিভ হয়ে আপনার হচ্ছে এই কি বলে সেটার কারকতা
একটা স্টেবল পর্যায়ে গিয়ে তারপর আপনার ফলাফল প্রদান করে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে সাফল্য, যে কাজে আপনি হাত দিবেন সেই কাজে সাফল্য যেন পান, সেই কাজে যেন আপনার হচ্ছে একটা লেভেলে যেন পৌঁছাতে পারেন, সেটার জন্য অধিক থেকে অধিক প্রয়াস করবেন। প্রয়াস করলে সাফল্য আসবে, আর যখনই সাফল্য আসবে তখন আপনি চরম আত্মতৃপ্তি লাভ করবেন। তো এইভাবে প্রত্যেক ব্যক্তি হচ্ছে আপনাদের যেভাবে হচ্ছে রবির অবস্থান দেখে নেবেন, সেই ভাব সম্পর্কিত বিষয়ে যদি আপনারা কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হন তাহলে আপনারা আত্মতৃপ্তি লাভ করবেন। এবার চন্দ্র সম্পর্কে কিছু শর্ট টার্মে বলছি। জন্ম থেকে চন্দ্র আচ্ছা যদি আপনার জানতে শুভ স্যার, অবস্থান। এখানে আমি একটা কোশ্চেন, একটু কোশ্চেন করি, একটু বিরক্ত করি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ধরেন আমার অষ্টমী রবি আছে, অষ্টম ঘর থেকে কি কাজ করলে আমার আত্মতৃপ্তি? অষ্টম ঘর থেকে আমার তো অষ্টমী রবি। আপনার অষ্টমী রবি হলে আর তো কিছুই লাগে না দাদা। তো করছেনই। গুহ্য তত্ত্ব নিয়ে গবেষণা করতেছেন, গুহ্য এটাই তত্ত্ব আমার নিয়ে আত্মতৃপ্তি, গবেষণা করুন এবং এটাই আমার এই আত্মতৃপ্তি কাজে ভাই, আপনি এটা আমার সত্যি কথা। মানে এটা আমার হ্যাঁ, খুব আত্মতৃপ্তি ভাই, খুব সত্যি এটা কথা চরম বলছি। আত্মতৃপ্তি লাভ লাভ করবেন আপনি এই জায়গা থেকে। ঠিক আছে। এটা তো আপনি সপ্তমে থাকলে করতেছেন। সপ্তমে থাকলে কি হবে? লাইফ বিয়ে পার্টনার, করেন, পাবলিক গ্যাদারিং, বিয়ে করেন একাধিক দুই বিয়ে করবেন, চারটা। ঠিক আছে? স্যার দ্বিতীয় থাকলে? দ্বিতীয় হ্যাঁ স্যার। দ্বিতীয় থাকলে যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে টাকা আসছে তখন আপনার আত্মতৃপ্তি লাভ করবেন। তবে আপনি দ্বিতীয় থাকলে যেটা করবেন, আপনার হচ্ছে সুবক্তা হওয়ার চেষ্টা করুন। এমন কথা মানুষকে বলুন যে কথা দ্বারা আপনার মানুষ অনুপ্রাণিত হবে, আত্মস্ফুরণ ঘটবে। ঠিক আছে? যেহেতু আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি কথাবাচক হতে পারেন। কথাবাচক মানে হচ্ছে স্পিরিচুয়াল কথাবার্তা, কথাবাচক হওয়া, সেই জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারুন আপনি, এবং সেটা আপনার জন্য দেখবেন চরম আত্মতৃপ্তি নিয়ে আসছে, এবং সেটা পেশাগত দিক দিয়ে আপনার হচ্ছে আহ, খারাপ হবে না। যেহেতু অ্যাস্ট্রোলজার আছেন, আবার হচ্ছে যদি এই সেটা ভালোভাবে আত্মস্থ করেন, তবে হচ্ছে যেখানেই যাবেন খুব ভালোভাবে জেনে তারপরে যাবেন আর কি, যেন প্রশ্ন করলে আনসার দিতে আপনার কোনো কষ্ট না হয়। জয়ন্ত স্যার, আমি একটু একটু অন্যভাবে একটু প্লাস করতে চাই। দেখেন, হ্যাঁ হ্যাঁ কিসে আমাদের তৃপ্তি আছে আমরা অনেক সময় বুঝি না। যত কিছু বলেন না কেন, আপনার রবির সাইনটাকে তখন দেখবেন, দেখবেন আসলে আপনার ওই ভাব সংক্রান্ত কোনো বিষয় ঘটলে কিন্তু আপনার মনের ভিতরে একটা শান্তি আসে, আলাদা একটা স্ফূর্তি আসে। এটা খেয়াল করে দেখবেন। যখনই আপনি মিলাবেন, দেখবেন যে আসলে তো কথাগুলো ঠিক। আমাদের অ্যাস্ট্রোলজি কিন্তু এইখানেই এইভাবেই কাজ করে। যেমন আহ, কি বলছেন প্রসেনজিৎ বাবু, যেমন আপনি নবগ্রহ স্তুত করছেন, আপনার দ্বিতীয় রবি আছে। জয়ন্ত স্যার কিন্তু একটু আগে বলে গেছেন, বেশিক্ষণ আগে না, দ্বিতীয় পঞ্চমে যদি রবি থাকে তাহলে ব্যক্তি স্পিরিচুয়াল হয়, এনিহাউ স্পিরিচুয়াল হয়। তো আপনার দ্বিতীয় আছে, কিন্তু আপনি যত কিছুই করেন না কেন, ভগবান যখন আপনাকে কিছু প্রাপ্তি দেয় বা পকেটে কিছু যখন প্রাপ্তি আসে, মনে করেন আপনি তখন ভগবানেরই দয়া মনে করেন, পরিশ্রমের ফসলের চেয়ে তার কৃপা মনে করেন। এটা ঠিক কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাইলে দেখেন, আপনি কিন্তু স্পিরিচুয়াল, আপনি প্রত্যেকটা আপনার উপার্জনের পিছনে তারই ইয়ে মনে করতেছেন, কিন্তু তৃপ্তি কিন্তু আপনার আসতেছে, কিন্তু আপনি ওটা বুঝতে পারেন না, ওইভাবে বুঝতে পারেন না। এটা আজকে ক্লিয়ার হয়ে গেলেন, ওইভাবে এখন নিজেকে ওইভাবে তৈরি করেন। ঠিক আছে স্যার? আসলে আজকের নিরু স্যার, আজকে যে মানে আমরা ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু আলোচনা করতে পারেন গভীর আলোচনার মাধ্যমেই, বা আমাদের হায়ার ডিপ্লোমার ক্লাসটা হচ্ছে গভীর আলোচনার বিষয়। যত বেশি আলোচনা করব তত বেশি আমরা হৃদয়ঙ্গম করতে পারবো। এখন আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন, যদি তাদের আপত্তি না থাকে তাহলে কিন্তু আলোচনা একটু বেশি বেশি আলোচনা করলে আপনারা আহ, বুঝতে সুবিধা হবে। আপনারা নিজেরাও ক্ষেত্র বিশেষ আলোচনায় অংশ নেবেন। জি স্যার। আমার স্যার রবি ওই যেমন রবি যদি স্যার ষষ্ঠে থাকে স্যার। পঞ্চমে আছে সিংহে। রবি পঞ্চমে আসে সিংহে। এখন পঞ্চম ভাব হচ্ছে আমাদের শিক্ষার মূল বিষয় হচ্ছে শিক্ষা। তো আপনি হচ্ছে দেখুন, আপনি এই এই একদম লাস্ট এই যে কিন্তু শিক্ষার মধ্যে আনন্দ পাচ্ছেন। শুধু অ্যাস্ট্রোলজি তো না, আপনি আরো অনেক শিক্ষার সাথে জড়িত আছেন, সেটা ব্যক্তিগতভাবে যেহেতু আমি জানি, তো জি, সেটা নিয়ে বললাম। শিক্ষায় আনন্দ পান বলে আপনি শিক্ষায় আছেন, যদি আনন্দ না পাইতেন তাহলে আপনি শিক্ষায় থাকতেন না। ঠিক আছে? এর বাইরে আপনার হচ্ছে যেমন আপনার সন্তান সম্পর্কিত বিষয়, পঞ্চম ভাব সম্পর্কিত যা যা বিষয় আছে, সেই সমস্ত বিষয়ে যখন আপনি যুক্ত হবেন তখন আপনি কিন্তু মনের আত্মতৃপ্তি লাভ করবেন। জি এবার সঠিক। জন্মছকে যদি চন্দ্রের অবস্থান ভালো হয়,
রবির অবস্থান তো আমরা ভালো দেখলাম, চন্দ্রের অবস্থান যদি ভালো হয়, চন্দ্রের অবস্থান ভালো হতে গেলে প্রথম যে টার্ম হচ্ছে চন্দ্র যদি আপনার হচ্ছে কেন্দ্রগত হয়, মানে কেন্দ্রগত 1 4 5 9 ভাবগত হয়, এবং সেটা যদি আপনার তুঙ্গস্থ হয়, মূল ত্রিকোণস্থ হয়, সক্ষেত্রগত হয়, এবং ওই 6 8 12 যেন না হয়। এই অবস্থা হওয়ার পাশাপাশি চন্দ্রের সফলতা, মানে চন্দ্রের হচ্ছে উম, শুভ, তো আমরা আরেকটা দেখতে হবে তিথির ক্ষেত্রে। শুধু ভাব দিয়ে চন্দ্রের শুভত্ব নির্ণয় করা যাবে না, ঠিক আছে? চন্দ্রের ভাবের আমরা হচ্ছে আবার তিথিটা আমরা দেখব, যে চন্দ্রের যে তিথি, যে সমস্ত তিথিতে চন্দ্র পূর্ণবলী হয়, যদি সেই অবস্থায় একটা পূর্ণবলী চন্দ্র যদি 1 4 5 9 ভাবগত হয় এবং সে তুঙ্গস্থ হয়, মূল ত্রিকোণস্থ হয়, সক্ষেত্রগত হয়, তখন ব্যক্তির ওই যে জাতক, সে জাতক ক্ষমাশীল হয় এবং সে তার নিজের ভুলটা বুঝতে পারে, কেউ তাকে বুঝাইতে হয় না। সে নিজের ভুল নিজেই বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এবং সে নিজে ক্ষমাশীল হয়, অন্যকে সে ক্ষমা করে দেয় এবং নিজে ক্ষমা প্রার্থী হয়। সে তার ভুল থেকে শিক্ষা নিয়ে সে নিজেই নিজেকে মানে হচ্ছে এই ক্ষমাশীলতার দিক দিয়ে নিয়ে যায় এবং হচ্ছে অপরকে ক্ষমা করতে আহ, মানে সে উৎসাহী হয়। এবার আপনাদের মতো বিষয়টাকে সাজিয়ে লিখে নিন। আর যদি মনে করেন এমনিতেই মনে থাকবে, তাহলে না লিখলেও চলবে, অসুবিধা নেই। স্যার এখানে 1 4 5 9 10 থাকবে না, যে 10 কেন্দ্র? না, 10 হচ্ছে উপচয় ভাব, সেটা হচ্ছে আপনি বিলম্বে ফল দেবে। আমরা তো ইনস্ট্যান্ট ফল দরকার, বিলম্বে ফল দেওয়া তো হবে না। এখন দশম ভাবে চন্দ্র আছে, কেন্দ্র ভাবে আছে অত্যন্ত পাবে, কিন্তু রেজাল্ট 25 বছরে যে ব্যক্তি আসলো তাকে তো আমি বলতে পারবো না আপনার কমার্শিয়াল, কারণ তার ওই দশম ভাবে রেজাল্ট পাবে 42 বছর বয়সে। 42 বছর বয়সে যে ক্ষমাশীল হবে তাকে 25 বছরে ক্ষমাশীল বলে আমি তো বিপদে পড়তে পারবো না। এটা আমাদের নিজস্ব কিছু বিষয়ে আপনার এটা দরকার আছে। আমি আপনি হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করব, যে ব্যক্তিকে পরামর্শ দিচ্ছি, যে ব্যক্তি আমার কাছে আসছে, সে কেন আসছে, আমাকে বিপদে ফেলতে আসছে কিনা, মানে এই বিষয় দিয়ে কিন্তু আপনার যে এই রবিচন্দ্রের বিষয় থেকে আমরা অনুধাবন করব। এর জন্য কিন্তু এই বিষয়টা আপনাদের জানা খুবই প্রয়োজন। আর একটু ব্যাগে যেতে চেয়েছিলাম যে আপনি তো এখানে স্বপনদা কথা ভেঙে ভেঙে আসছে, বুঝতে আপনার টিটু স্যারের কথা অনুসারে বলে ফেলছেন গুহ্যতত্ত্বের কথা, কিন্তু স্পষ্ট বলবেন স্যার। আমি স্বপনদার কথাটা বুঝতে পারিনি, কেউ বুঝতে পারলে আবার একটু রিপিট করুন। আমিও বুঝতে পারছি না। স্যার স্বপনদা ওই আপনার কথা ক্লিয়ার আসে রবি নাই। ষষ্ঠ ঘরে অথবা অথবা দ্বাদশে থাকলে, ষষ্ঠ রবি ষষ্ঠ অথবা দ্বাদশে থাকলে। হুম, হ্যাঁ হ্যাঁ, আপনি কথাটা বুঝতে পারছি। আমি বলেছি যে 6 8 12 যেন না হয়, কিন্তু টিটুদা আমাকে বলছে যে উনার রবি হচ্ছে অষ্টমী। এখন 6 8 12 না হওয়ার কারণ হচ্ছে হ্যাঁ, যেমন 1 4 5 9, এটা হচ্ছে সার্বিকভাবে আপনার শুভ ফল প্রদান করে, ঠিক আছে? তো এটা হচ্ছে শুভভাব শুভগত, এবং হচ্ছে যখন তুঙ্গস্থ হয়, মূল ত্রিকোণস্থ হয়, তখন তো সে শত্রু মিত্র মানে না, এর জন্য শুভ ফল প্রদান করে থাকে এবং সেই ভাবের শুভ ফল প্রদান করে থাকে। আর 6 8 12 হলে কি হয়, ষষ্ঠ ষষ্ঠ ভাব হচ্ছে ডেইলি রুটিনের জায়গা, তো এটা হচ্ছে একটু জটিল প্রক্রিয়া। অষ্টম ভাব হচ্ছে একমাত্র অষ্টম ভাব থেকে আপনার হচ্ছে গুহ্য তত্ত্ব নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার হচ্ছে অষ্টম ভাবটা অ্যাক্টিভ হয়ে যায়। আর দ্বাদশ ভাব যেটা বলছেন, দ্বাদশে যখন রবি থাকে, তখন ওই ব্যক্তি যখন বর্ণাশ্রমে চলে যায়, সন্ন্যাস নেওয়া বা হচ্ছে সংসার ত্যাগী হওয়া, একদম স্পিরিচুয়ালিটির দিকে সম্পূর্ণরূপে নিজেকে সঁপে সঁপে দেওয়া, সমর্পণ করে দেওয়া, ওই পর্যায়ে যখন ব্যক্তির মানে দৈনন্দিন রুটিন হয়, মানে সেই পর্যায়ে ব্যক্তি যখন চলে যায়, ঠিক আছে, সংসার ত্যাগী যখন হয়, তখন হচ্ছে দ্বাদশ ভাবটা, যে রবি আছে সেই রবি তাকে আত্মতৃপ্তি প্রদান করে। তো আমরা তো ঠিক বেশিরভাগ হচ্ছে সাংসারিক জীবনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, এর জন্য হচ্ছে ওই 6 8 12টাকে আমরা আলোচনায় নিতে যাচ্ছি না আর কি। ঠিক আছে। আচ্ছা, চন্দ্রের অবস্থানটা তাহলে লিখলেন আপনারা? জি স্যার। আচ্ছা, এবার মঙ্গলের অবস্থানটা লিখুন। মঙ্গল যেভাবে অবস্থান করবে সেই ভাব সম্পর্কিত বিষয়ে জাতক পূর্ণ সত্য কথা বলবে না, অর্ধ সত্য কথা বলবে।
এইটা হয়তো আমি আরো আগেও বলেছি আপনারা, তবে এক জায়গায় লিখে রাখুন। মঙ্গল যেভাবে অবস্থান করবে, যে কোনো ব্যক্তির মঙ্গল যেভাবে অবস্থান আছে, সেই ভাব সম্পর্কিত বিষয়ে ব্যক্তি সবসময় কিছু না কিছু হাইড করার একটা প্রবণতা থাকে। এবার প্রত্যেকেই তাদের মঙ্গলের অবস্থান দেখুন, এবার দেখুন যে আপনারা হচ্ছে হাইড করছেন কিনা। ধরেন কারো একাদশে মঙ্গল আছে, সে হচ্ছে তার আয়ের ব্যাপারে সম্পূর্ণ সত্য কথা বলছে না, হয় বাড়িয়ে বলছে না হয় কমিয়ে বলছে। কারো হচ্ছে পঞ্চমে মঙ্গল আছে, সে দেখা গেল তার উচ্চশিক্ষা নিয়ে আহ, সম্পূর্ণ সত্য কথা বলছে না, হয় বাড়িয়ে বলছে না কমিয়ে বলছে, বা রেজাল্টের দিক দিয়ে হচ্ছে বাড়িয়ে কমিয়ে বলছে। কোনো না কোনো ভাবে সে একটা ধামাচাপা দিয়ে চলার একটা প্রয়াস করছে। সন্তান সম্পর্কিত বিষয়ে এরকম হচ্ছে, দ্বিতীয় ভাবে থাকলে আর ব্যাংক ব্যালেন্স নিয়ে একটা ধামাচাপা দিয়ে চলছে, অর্ধেক বলছে অর্ধেক বলছে না, এরকম একটা ব্যাপার আছে। মঙ্গল সপ্তমে থাকলে কি ফল দিবে? মঙ্গল সপ্তমে থাকলে জীবন সাথী সম্পর্কিত যে বিষয় আছে, সেই বিষয়ে ব্যক্তি কিছু না কিছু সত্য গোপন করবে, অর্ধ সত্য বলবে। তাকে যখন প্রশ্ন করা হবে যে ভাই দাদা কাকা আপনার হচ্ছে লাইফ পার্টনার কেমন, সুন্দর বা হচ্ছে ভদ্রতার দিক দিয়ে বা হচ্ছে আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর দিক দিয়ে, এই যে প্রশ্ন তাকে করা হবে, সেখানে সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, সম্পূর্ণ সত্য বলবে না। সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক, আমি পজিটিভ নেগেটিভে যাচ্ছি না, জাস্ট হচ্ছে এই বিষয়টা নিয়ে সে স্বাচ্ছন্দ্যে সম্পূর্ণ সত্য কথা বলে দিবে না। জি। স্যার নবমে থাকলে কি হয় স্যার, মঙ্গল যদি নবমে থাকে? নবমে থাকলে তার পিতা গুরু, স্পিরিচুয়ালিটি, একদম পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স, এই বিষয়াদি নিয়ে তীর্থ ভ্রমণ, এই বিষয়াদি নিয়ে যখন তাকে মানে তার সামনে প্রশ্ন আসবে, তখন সে পূর্ণ সত্য বলবে না, অর্ধ সত্য বলবে। দেখা গেল সে হজ করে আসছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে ভাই হজ করছেন, তখন সে বলছে হ্যাঁ করছি। তো দেখা গেল সে এক দুইবার গেছে, দুইবার গেছে, তিনবার গেছে, তো মানে ওই কয়বার গেল সেটা বলছে না, ঠিক আছে। বা হজের সাথে আর কোন কোন জায়গায় ঘুরে আসছে, বা এই বিষয়ের যে বিস্তারিত একটা বিবরণ দেওয়া, যে এখানে গেছি এইভাবে গেলে সুবিধা এইভাবে গেলে সুবিধা, এই বিষয়টা বিস্তারিত সে বলতে চাচ্ছে না, ঠিক আছে। বিষয়টাকে একটু হাইড হুম। করে রাখছে, এটা নিয়ে সবকিছু বলছে না। তীর্থ করতে গেছে, তখন এই বিষয়টা দেখা গেলো সম্পূর্ণরূপে সে বলছে না, মানে বিষয়টাকে সে মনে করছে যে এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণরূপে প্রকাশ করার প্রয়োজন নাই। জি স্যার। জয়ন্ত স্যার, আমি চন্দ্র সম্পর্কে আর মঙ্গল সম্পর্কে আর দু একটা কথা প্লাস করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস করুন। চন্দ্র হচ্ছে, আমরা যদি লগ্নকে নিজেদের টোটাল লাইফটা লগ্ন কেন্দ্রিক, ওইখান থেকে আমাদের প্রত্যেকটা ভাব বিচার হয়। কিন্তু চন্দ্র বাচ্চাকে যেখানে থাকে সেখানে আপনার ভাবনা জুড়ে, যে আপনি কি চিন্তা করতেছেন, আপনার ভাবনায় কি বিরাজ করতেছে, আর আপনি জীবনে কি পাচ্ছেন। তো ভাবনার সাথে আমাদের যখনই কন্ট্রাডিকশন হয়, যাদের লগ্ন পঞ্চম চন্দ্র হয়, চন্দ্র আর পল্লব, তাদের মোটামুটি মিলে যায়। আমি মানে তাদের ভাবনার সাথে তাদের প্রাপ্তিটা অনেক ক্ষেত্রে মিলে যায়। কিন্তু যাদের চন্দ্রের সাথে লগ্নের তৃতীয় ষষ্ঠ বা ষষ্ঠ একাদশ, ষষ্ঠ ষষ্ঠক বা তৃতীয় একাদশ, এই সম্পর্ক গুলো থাকে, তখনই দেখবেন যে তাদের ভাবনা এবং প্রাপ্তির সাথে মিলে না। চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয়, যেটা জয়ন্ত স্যার বলে গেছেন, পূর্ণবলী চন্দ্র, পূর্ণবলী চন্দ্র যদি ক্ষীণ চন্দ্র হয়, আর সে যদি সে কিন্তু সবসময় আপনাকে একটা ডিসস্যাটিসফ্যাকশন দিবেই, যেভাবে বসে আছে একটা খুঁতখুঁতানি রাখবে সবসময় মনে হয়। মনে করেন আপনার থার্ড হাউসে চন্দ্র আছে, তিন চন্দ্র বা ফোর্থ হাউসে আছে, মনে হবে যে আমি বোধহয় ওইখান থেকে, ওইখানে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না যদি ক্ষীণ চন্দ্র হয়। মানে আমি যেটা চন্দ্র এফেক্টেড হয়। তো চন্দ্রটাকে আমরা সবসময় আমাদের ভাবনার সাথে রাখতে পারি, যেখানে যা চন্দ্র থাকবে সেখানে যাত্রাকের ভাবনা থাকবে। এবং ওই চন্দ্র কেন্দ্রিক, চন্দ্র থেকে ভাব বিচার করলে জাতকের ভাবনাকে খুঁজে পাবেন, আর লগ্ন থেকে ভাব বিচার করলে জাতকের প্রাপ্তিকে খুঁজে পাবেন, তার জীবনে কি ঘটতেছে। মঙ্গলটা জয়ন্ত স্যার যেটা বললেন, ওইখানে অর্ধসত্য বলবে বা ওইখানে সবসময় একটা হাইড করে, ওই 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 সম্পর্কে যাতে বলার চেষ্টা করবে না। হয়তো আপনি প্রশ্ন করছেন বিধায় সে বলবে, আপনি প্রশ্ন না করলে কিন্তু সে কখনো আগে থেকে বলবে না, ফলাও করবে না। মানে ওই বিষয়গুলাকে সে হাইড করে রাখে, আপনি না জিজ্ঞেস করলে সে ওই বিষয়গুলা
বলতে চায় না। মঙ্গলের ক্ষেত্রে সাধারণত এটা দেখা যায়। তখন আপনি হয়তো একটা প্রশ্ন করলেন, যেমন আপনি আমাদের আবুল হোসেন ভাই হচ্ছেন স্ট্যান্ড করা স্টুডেন্ট, ওনার মুখ থেকে আমরা তো দুই একবার কথাটা শুনি। উনি অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু উনি ওনার যোগ্যতার পরিচয় কিন্তু এখানে এই এই প্ল্যাটফর্মে এসে দেন নাই। তার মানে আমি জানি না ওনার 50 আছে কিনা। তার মানে উনি এগুলাকে ফলাও করতে চাচ্ছেন না। মঙ্গল যেখানে থাকে মানুষ সেই জায়গাটাকে ফলাও করে না, এবং মঙ্গল যেখানে থাকে সেই বিষয়ক একটা ট্রেজেডি নিয়ে আসে মনে। ভালো মন্দ যাই হোক, একটা পরিবর্তন নিয়ে আসে, একটা টার্ম নিয়ে আসে। এটা ক্লাস করলাম জয়ন্ত স্যার, কিছু মনে করবেন না। ঠিক আছে। আচ্ছা, স্যার ওই চন্দ্র, এবার স্যারের কাছে আমার একটা প্রশ্ন স্যার, নীরজ স্যারের বলুন কাছে স্যার। বলুন। চন্দ্র থেকে লগ্ন থেকে পঞ্চম ঘর, এইটা স্যার কি এই ভাবনার সাথে তার জাতকের পরিপূর্ণতা মেলবে? জাতকের যে কিছুটা মন মিলবে, মানসিকতা যদি ক্ষীণ চন্দ্র হয় সেটা মিলবে না, কিন্তু মানে কিছুটা পূর্ণচন্দ্র পাবে। হলে মেলবে? পূর্ণচন্দ্র হলে হয়তো প্রাপ্তি, তার ভাবনা অনুযায়ী সে প্রাপ্তিটা হতে পারে। হ্যাঁ, কিন্তু ক্ষীণ চন্দ্র ও হলে ওইখানে ডিসস্যাটিসফ্যাকশন থাকবেই। ও, ঠিক আছে স্যার। ঠিক ওকে আছে জয়ন্ত স্যার। আচ্ছা, এবার লিখুন, জন্মছকে মঙ্গল যদি 1, 2 এবং 3 নম্বর ভাবে থাকে, তাহলে ওই ব্যক্তি বাইরে থেকে অত্যন্ত স্ট্রং মনে হতে পারে ব্যক্তিকে, কিন্তু তার ভিতরে আপনার কিছু না কিছু দুর্বলতা থাকবে। জন্মছকে, কারো জন্মছকে যদি মঙ্গল 1 নম্বর ভাব, 2 নম্বর ভাব এবং 3 নম্বর ভাবে থাকে, তাকে বাইরে থেকে অনেক স্ট্রং মনে হবে, যা অত্যন্ত একদম শক্তিশালী পার্সন। ঠিক আছে, আহ, একদম কঠিন হৃদয়ের মানুষ, বা কি বলে, শক্ত হৃদয়ের মানুষ, বা হচ্ছে কঠিন পরিস্থিতিতে সে নিজেকে সামনে রাখতে পারে, এই ধরনের মানুষ মনে হতে পারে, কিন্তু ভিতর দিকে দেখা যাবে সে একদম দুর্বল। যদি সঠিক জায়গায় টাচ করতে পারছেন, দেখবেন সে চেম্বারে বসেই কান্নাকাটি করতেছে। লিখলেন? জি স্যার। এবার লিখুন, জন্মছকে রবির অবস্থান যদি লগ্ন বা চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাবে হয়, ঠিক আছে, জন্মছকে রবির অবস্থান যদি লগ্ন বা চন্দ্র সাপেক্ষে অষ্টম ভাবে হয়, তাহলে এই ব্যক্তির কুষ্টি বিচার করে প্রেডিকশন করলে সেটা নাও মিলতে পারে তার সঙ্গে। জন্মছক লগ্ন রাশি থেকে নাকি দুটা থেকে আবার বলেন তো কথাটা? লগ্ন অথবা রাশি থেকে। ঠিক আছে। লগ্ন অথবা চন্দ্র সাপেক্ষে, মানে লগ্ন অথবা চন্দ্র যে কোনো একটা থেকেই যদি তার অষ্টমে রবি অবস্থান করে, তাহলে ওই ব্যক্তির জন্মছক বিচার করে যখন প্রেডিকশন করবেন সেটা নাও মিলতে পারে। কারণ হচ্ছে তার যে আত্মশক্তি সেটা অনেক বেশি। তো আপনার হচ্ছে তার জন্মছক বিচার করে আপনি যা বলবেন সেটা দেখা যাবে মিলছে না, আপনি হচ্ছে খুঁজে পাচ্ছেন না। অষ্টমে রবি বসে আছে, তো আপনার হচ্ছে আপনাকে সেই আলোটা তার নিজের কাছে আছে। মানে আমরা তো হচ্ছে ব্যক্তির ভিতরে যা আছে সেই ভিতরের কথাটাকে আমরা খুঁজে বের করি, লাইটিং করি, প্রকাশ করে দিই। তো যখন অষ্টমে রবি থাকে, তখন তার মানে অন্ধকার তো সে নিজে আলোকিত করছে, সেই আলো তার অন্যের কাছে দিচ্ছে না, প্রকাশটা অন্যের কাছে দিচ্ছে না। কাজেই তার যে ইয়েটা, অন্ধকার বিষয়টা, এটাকে অন্যরা আসলে খুব একটা বের করতে পারে না। তো এটা দেই চিরুদার দেই কিছু দেই। জয়ন্ত স্যার, এই হ্যাঁ অষ্টমে রবি নিয়ে আমি একটা কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ বলুন। অষ্টমে রবি যদি কোনো জায়গাতে থাকে, তাহলে একটা কথা বলে সে যাতে কিন্তু মানে আরো বয়স হয়ে যাবে। কিরকম? যে অষ্টমে রবি কারো থাকে, তাহলে ওই ব্যক্তির মেন্টাল পাওয়ার থেকে শুরু করে অ্যাক্টিভ পাওয়ার বেশি থাকে, যে এমন ব্যাপার, ওই ব্যক্তি যদি কোনো এমন পীড়িত ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি, খুব অসুস্থ, কষ্ট পাচ্ছে, সে ব্যক্তি যদি স্পর্শ করে বা তার সামনে যদি থাকে, তার সঙ্গে যদি থাকে, সে ব্যক্তির যন্ত্রণা কমে যায়।
বা ওই অষ্টমস্ত রবির জাতক যদি তার হাত দিয়ে কোনো মেডিসিন সেই ব্যক্তিকে দেয়, সেই জাতক তৎক্ষণাৎ তার যন্ত্রণা 50% কমে যাবে। এবং ওই ওই যতক্ষণ না সেই ব্যক্তি যদি মৃত্যু যদি সম্মুখীন কোনো ব্যক্তি থাকে, তার সামনে যদি কোনো ওই অষ্টমস্ত রবি যদি জাতক থাকে, যে মৃত্যুটা ওই সময়ের জন্য অবহেলিত মানে থেমে যাবে, এরকম একটা বিষয়। এক্ষেত্রে অনেককে আমি রেজাল্ট পেয়েছি বলাতে, বলছে হ্যাঁ আমি আমার মায়ের কাছে এমন আমি কিছু আগে বলেছিলাম, যেটা হয় তো হচ্ছে হ্যাঁ শরীরটা এটা আমার মা খুব অসুস্থ যখন থাকে, আমি যদি কাজে থাকি তো মা বলে আমি সুস্থ হয়ে গেছি, এটাও দেখেছি। এই কথা সত্য, কারণ অষ্টমের রবি আমারও অষ্টমের রবি আছে তুঙ্গস্থ। একেবারে আমার ক্ষেত্রে ওইটা হয়, আপনার কথা সত্য। তো এটা আপনি এটা ভেবে যদি আপনার হাতে যদি কাউকে যদি অর্থ দেন, যদি হাতে যে কোনো অর্থ দিবেন, এই একটা পথ, ওই ব্যক্তি হয় কিন্তু 100% কাজ হবে। হ্যাঁ, এই হয়, এটা হয়। সুবীরবাবুর কথাটা সত্য কি, আমার হাতে রুগী অনেক বেশি ভালো হয়, বা আসামি টাসামি যখন ভর্তি হয়, ক্রিটিক্যাল রুগী যখন আমি তার সেবা করতে যাই বা ইয়ে করতে চাই, অটোমেটিক সবকিছুই মানে ভগবানে মিলিয়ে দেয় তার। ক্রিটিক্যাল রুগী আমার হাতে, বিশেষ করে আসামি টাসামির ক্ষেত্রে আমি দীর্ঘ বছর ছিলাম, 13 বছর মতো ছিলাম শুধু আসামির রুগীর সেবা করা, খালি তাদের ডাক্তার দেখানো দেখানো। মানে আমার হাতে দেখছি রুগী ভালো ভালো হয় রুগী, এটা কিছুটা সত্য। নেক্সট বলেন জয়ন্ত এবং স্যার। মৃত্যুবরণ ব্যক্তি হ্যাঁ, বিশেষত দেখা তাহলে যায় তো স্যার আমাদের আপনাদের ডাক্তারি পেশায় যাওয়া ভালো ছিল স্যার। আপনার ডাক্তারি হিলিং পেশায় পেশাই গেলে তো আছি। অনেক অনেক মানুষের সেবা হতো। না না, আমরা তো হিলিং পেশায় আছি এবং মানব সেবাই তো আছি, হিলিং হুম। পেশাতেই তো আছি। এ- আমরা তো হিলিং একই হ্যাঁ, একই করার হিলিং জন্য হিলিং পেশায়। আছি। হ্যাঁ, এই অ্যাস্ট্রোলজিটা পেশাটা হিলিং না, মানুষের হ্যাঁ হ্যাঁ, অসুখ অবশ্যই। দূর করে আপনার তাকে হচ্ছে সুস্থ জীবনের দিকে ফিরিয়ে নিয়ে আসা। আচ্ছা, এবার হচ্ছে যখন আপনার হচ্ছে একটা কন্যা জাতক আসছে, এখন তো আপনার হচ্ছে মেয়েরা শিক্ষিত, তো মেয়েরা হচ্ছে শিক্ষিত, তো আইসা তো একটা ইয়াং মেয়ে আসে দুইটা বিষয় জানতে চায়। যদি সাথে মা আসে বাবা আসে, তাহলে জিজ্ঞেস করে যেমন মেয়েটার বিয়ে কেমন হবে। হ্যাঁ, জাতিকারও থাকে এই প্রশ্ন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে যে আমার চাকরি হবে কিনা, সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক, মানে যখন চাকরির বয়স থাকে তখন তার একটা মেইন প্রশ্ন থাকে যে আমার চাকরি হবে কিনা। তো আমরা তো হচ্ছে চাকরি বিচার করি 2, 6, 10 ভাব থেকে, ঠিক আছে, দ্বিতীয়, ষষ্ঠ, দশম এই ভাব থেকে, 11 ভাব থেকে সংযুক্ত করে আমরা চাকরি বিচার করি। এখন হচ্ছে যেহেতু কন্যা জাতিকা, মেয়ে জাতিকা, তার জন্মছক বিচার করতে গিয়ে যে তার চাকরি হবে কিনা, সে চাকরি করতে পারবে কিনা, চতুর্থ ভাবটা আপনাকে সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে। কেন চতুর্থ ভাব দেখবো আমরা? চতুর্থ ভাব হচ্ছে পরিবার। সেটা বিয়ের আগে হচ্ছে মা বাবার পরিবার, আর বিয়ের পর হচ্ছে স্বামীর পরিবার। এই পরিবার থেকে যদি তাকে পারমিশন না দেয়, তাহলে সে চাকরি করতে পারবে না। কাজেই চতুর্থ ভাবটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করে দেখতে হবে সে আগে পারমিটেড হলো কিনা। সেটা লেখাপড়া হোক, সেটা হচ্ছে চাকরি হোক। লেখাপড়া মাস্টার্স কমপ্লিট, ঠিক আছে, তার হচ্ছে সরকারি চাকরি হয়ে গেছে, তাকে চাকরি করতে দিচ্ছে না। বহু মানুষ আছে আপনার হচ্ছে সরকারি চাকরি করে বিয়ের পর মানে স্বামীর বাড়ি মানুষ বলছে যে না, চাকরি ছেড়ে দিতে হবে, চাকরি করা যাবে না। তো এই চতুর্থ ভাবটাকে আমাদের কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে। খনার ওকে, একটা বচন আছে, খনার বচন আছে আপনার, 4 সাগরে গ্রহের মেলা, তার কুষ্টি তুমি করো না হেলা। 4 সাগরে গ্রহের মেলা, তার কুষ্টি তুমি করো না হেলা। তো 4 সাগর বলতে আমরা কি বুঝবো? আমরা 4টা কেন্দ্রভাব বলতে পারি, 1, 4, 7, 10। এই 4টা কেন্দ্রভাবে যদি মানে গ্রহ থাকে, মানে 4টা কেন্দ্রভাবে গ্রহ আছে, সেটা মানে আপনার হচ্ছে ম্যালিফিক প্ল্যানেট হোক আর হচ্ছে পজিটিভ প্ল্যানেট হোক, যেটাই হোক, শুভ গ্রহ পাপ গ্রহ যেটাই হোক, 4টা কেন্দ্রভাবে যদি গ্রহ থাকে এবং অগ্নি পৃথিবী বায়ু জল, এই যে পদার্থগত যে 4টা রাশি আছে, এই 4টা রাশিতে যদি আপনার হচ্ছে গ্রহ থাকে, তাহলে এই কুষ্টিটাকে একটু অধিক গুরুত্ব দিয়ে আমাদের বিচার করতে হবে। লিখে নিন, খরার বচনটা সহ লিখে নিতে পারেন। 4 সাগরে গ্রহের মেলা, তার কুষ্টি তুমি করো না হেলা।
দশ। আচ্ছা, এবার লিখুন লগ্ন ভাব যদি দুর্বল হয়, লগ্ন ভাব, লগ্নপতি না, লগ্ন ভাব যদি দুর্বল হয় তাহলে জাতক হচ্ছে চাপ নিতে চায় না। ঠিক আছে, কঠোর পরিশ্রম করা বা একটু প্রেসার নেওয়া, এই জায়গায় তার দুর্বলতা থাকে। সে সবকিছু একটু রেডিমেড চায়। ঠিক আছে, সে সবকিছুতেই একটা রেডিমেড ব্যাপার তার থাকে, যে রেডিমেড যদি মানে একদম তৈরি যদি পেয়ে যায়, সে হচ্ছে সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, নিজে পরিশ্রমটা খুব একটা করতে চায় না। যেমন ধরেন কারো লগ্ন ভাব দুর্বল, দেখবেন আপনার হচ্ছে সে অন্যের কাছে নোট চাইছে, মানে নিজে লিখে নোট তৈরি করবে, এই চিন্তা ভাবনাটা তার একটু কম থাকবে। তো এইরকম একটা ব্যাপার তাকে। লগ্ন ভাব যদি দুর্বল হয়, ব্যক্তি চাপ নিতে চায় না, সবকিছু রেডিমেড চায়। তার শারীরিক দুর্বলতা থাকে অনেক সময় দেখা যায়। হ্যাঁ, তার শারীরিক দুর্বলতা দেখা যায় অনেক সময়। আর শারীরিক দুর্বলতা থাকতে পারে, মানে আমি সেই দিকটা যাচ্ছি না, সেটা হচ্ছে চাপ নিতে চায় না কোনো বিষয়ে। ধরেন আপনার একজন ক্লায়েন্ট আসছে, তাকে আপনি বলবেন যে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে যদি লেখাপড়া ভালো করো, আপনি কার্মিক থিওরিটা দিবেন। মানে কার্মিক থিওরি যে দিবেন তার আগে আপনি বুঝে নিতে হবে যে ওই তার এই কথা বললে সে মানে ইয়েতে অফিস থেকে বেরিয়ে বলবে যে আমার দিক দিয়ে শরীর ভালো না, উনি হচ্ছে আমাকে পরামর্শ দিচ্ছে আমি হচ্ছে পরিশ্রম করার জন্য, বেশি করে পড়ার জন্য উনি আমাকে পরামর্শ দিচ্ছে। ঠিক আছে, তো এই কথাটা কে অফিস থেকে বেরিয়ে বলবে, চেম্বার থেকে ফিরিয়ে বলবে, এটা তো আমাদেরকে জানতে হবে। সেইটা জেনেই তো তখন আমরা পরামর্শ দেব। পরামর্শটা তো আমরা যখন দেব, পরামর্শ যখন ব্যক্তি আমাদের পরামর্শটা অক্ষরে অক্ষরে পালন করবে, তখন তার মধ্যে পরিবর্তন আসবেই। ঠিক আছে, কোনো ক্ষেত্রে যদি আমরা হচ্ছে রেমেডি যেটা দিব, রেমেডিতে ভুল, আমরা ধরেন ভুল রেমেডি হতেই পারে, আমরা তো মানুষ। ঠিক আছে, কাজে আমাদের যে রেমেডি নির্ণয় সেটা ভুল হতে পারে না, এরকম কোনো কথা না, ভুল হতে পারে। কিন্তু আমরা যদি আপনার কার্মিক থিওরিটা দিয়ে দিই, তাহলে কিন্তু ব্যক্তির জীবনে পরিবর্তন হয়ে যায়। তো কোনো না কোনো ভাবে ব্যক্তির পরিবর্তন সাধন করা হচ্ছে আমার কর্তব্য বা আমার লক্ষ্য। তো আমি যদি লক্ষ্যটা নির্ধারণ করি যে আমি তার ব্যক্তি হচ্ছে আমার কাছে আসছে, আমি তার পরিবর্তন করে দেবো, তার সেটা জীবনটাকে অশুভত্বের দিক থেকে আমি শুভত্বের দিকে নিয়ে যাব। তো শুভত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য গ্রহ ভাব যেই নির্দেশনা আমাকে দিচ্ছে, আমি সেই নির্দেশনাটা তাকে জানাবো। এখন জানানোর পরে সে এটা প্র্যাকটিস করবে কিনা, সেটাও তো আমাকে জানতে হবে। আমি যে জানাবো তাকে, সে প্র্যাকটিস করবে কিনা। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি লগ্ন ভাব দুর্বল হয়, তখন সে ওই চাপ নিতে চাইবে না, সে চাইবে রেডিমেড। এখন তাকে যেহেতু সে রেডিমেড চাইবে, তখন তাকে বলতে হবে তার মা বাবাকে যে আপনি হচ্ছে নোটস তাকে সংগ্রহ করে দেন, তাকে গাইড সংগ্রহ করে দেন। ঠিক আছে, তাকে এমন একজন টিউটর আছে, মানে যে বাড়িতে এসে পড়াবে, তাকে এরকম টিউটর রাখুন। মানে 4 জন 5 জনের সাথে মিলে বসে পড়লে তার হবে না, কারণ সে হচ্ছে ওই বুঝতে পারবে না। এরকম আমরা পরামর্শ দেবো যেন সে রেডিমেড পেয়ে যায়। সে রেডিমেড চাচ্ছে, আমরা যেন তাকে রেডিমেড দিতে পারছি। ঠিক আছে, সে যেভাবে চাচ্ছে সেইভাবে যখন তার কাছে উপস্থাপন করা হবে, তখন হচ্ছে সে শাইন করবে। এবার আরেকটা প্রধান গ্রহ হচ্ছে শনি। এই জন্মছকে শনির অবস্থান যদি শুভ হয়, তাহলে জাতক কর্মে অত্যন্ত নিপুণ হয়। তার কর্মে ঢিলে হতে পারে, বিলম্ব হতে পারে, কিন্তু কর্মে নিপুণ হয়। তার যে কর্মের ফিনিশিং, সেই ফিনিশিংটা অত্যন্ত ভালো হয়। ঠিক আছে, শনির অবস্থান যদি ভালো হয়, ব্যক্তি দায়িত্ববান হয়। আপনি হচ্ছে, আমরা তো যেহেতু অ্যাস্ট্রোলজার, ধরেন আমরা হচ্ছে যে কোনো একটা সবাই মিলে একটা কিছু করতে যাচ্ছি। তো এখানে প্রত্যেক মানুষ আলাদা আলাদা ভাবে দায়িত্ব নেবে। তো আমরা যখন দায়িত্বটা দেব, যেমন আমাকে একটা দায়িত্ব দিল, কারণ আমি হচ্ছে সেই দায়িত্বটা কতটুকু পালন করব, সেটা নির্ভর করছে আমার জন্মছকে শনির অবস্থান। শনির অবস্থানটা যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার হচ্ছে এই কি বলে, আমি দায়িত্বটা ভালোভাবে পালন করব। এই ক্ষেত্রে শনি যেহেতু পাপগ্রহ, সেক্ষেত্রে উপচয় ভাবে কিন্তু শনি, মানে পাপগ্রহরা খুব ভালো ফল দেয়। সেক্ষেত্রে 3 6 10 11 এই ভাব সময়ে শনির অবস্থান, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ হবে না। এই জিনিসটা আপনাদের ব্রেনে রাখতে হবে। শনি শেষের একমাত্র কথাটুকু প্ল্যানেট। হ্যাঁ, বলুন।
অংশটা একটু একবার বলুন, শেষ অংশটা 3, 6, 10, 11। সেটা হচ্ছে উপচয় বাপ। আমার কি ভিডিও বন্ধ হয়ে গেছে? উপচয় বাপ, উপচয় বাপ যেগুলা 310, 11, সেই উপচয় বাপগুলোতে আপনার পাপগ্রহরা আপনার শুভ ফল প্রদান করে থাকে। আর শনি যেহেতু একটা পাপগ্রহ, তো সেই ক্ষেত্রে 3, 6, 10, 11 ভাবে যখন শনি থাকবে, তখন কিন্তু আমরা সেই শনির অবস্থান থেকে নেগেটিভ ধরতে পারবো না, কারণ সেই অবস্থানে থেকে শনি কিন্তু শুভ ফল প্রদান করতে পারে। কারণ ষষ্ঠ ভাব ডেইলি রুটিনের জায়গা, শনি হচ্ছে ডেইলি রুটিনের কারক গ্রহ। সেক্ষেত্রে আপনার হচ্ছে ব্যক্তি কিন্তু শ্রমশীল হবে। আপনার তাকে আহ পরিশ্রম হয় এরকম কর্মে নিযুক্ত করুন, দেখবেন সে আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে, মানে আপনি তার কাছ থেকে ফিডব্যাকটা খুব ভালো পাচ্ছেন। যখন শনি পঞ্চমে গোচর করে, পঞ্চমে যখন শনি গোচর করে, যদিও 30 বছর পর পর করে, কিন্তু যখন শনি পঞ্চমে গোচর করে, ব্যক্তির নষ্ট যে সম্পর্ক আছে সেই সম্পর্ক কিন্তু আবার ফিরে আসে, সেটা জোড়া লাগতে পারে। শনি পঞ্চমে গোচর যখন করে তখন নষ্ট সম্পর্ক জোড়া লাগতে পারে। এটা রাশি সাপেক্ষ হোক বা লগ্ন সাপেক্ষে? লগ্ন সাপেক্ষে, সবই লগ্ন সাপেক্ষে। যখন রাশি হবে তখন আমি রাশি বলে দেব। আমি যা বলবো সব লগ্ন সাপেক্ষে। আর কোনো জায়গায় যদি রাশি বিচার করি তাহলে রাশিটা উল্লেখ করে দেব। নেক্সট বলেন স্যার। এটা লেখা হয়েছে সবার। যে কোনো সম্পর্ক মানে ভেঙে যাওয়ার অন্যতম কারক গ্রহ হচ্ছে মঙ্গল। যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার অন্যতম কারক গ্রহ হচ্ছে মঙ্গল। সেক্ষেত্রে জন্মছকে মঙ্গল এক জায়গায় বসে 3 জায়গায় দৃষ্টি প্রদান করে, তাহলে 4টা জায়গাকে মঙ্গল প্রভাবিত করছে। তো এই 4 জায়গায় যে যেভাবে দৃষ্টি প্রদান করছে আর যে যেভাবে আপনার হচ্ছে মঙ্গল অবস্থান করছে, যেভাবে এই 4টা জায়গার যে ভাবসমূহ, ভাবের যে কারকতা, সেই কারকতায় কিন্তু মানে অন্যান্য ফলাফল ইতিপূর্বে যা বলাই হোক হয়ে থাকুক না কেন, কিছুটা সম্পর্ক ভাঙ্গনের কারণ হতে পারে। ধরুন চতুর্থ ভাবে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, বন্ধু মিত্রের সাথে কোনো না কোনো ভাবে তার সম্পর্কের একটা ভাঙ্গন হবে, ঠিক আছে, এই মায়ের সাথে সম্পর্কের একটা ভাঙ্গন হবে, এরকম একটা কিছু তার জীবনে ঘটে থাকবে। সপ্তমে দৃষ্টি দিচ্ছে মানে হচ্ছে আপনার বিবাহের ভাঙ্গন, পাবলিক সেক্টরে ভাঙ্গন, ঠিক আছে। একাদশে দৃষ্টি দিচ্ছে, সেখানে হচ্ছে বন্ধুত্বের ভাঙ্গন। চতুর্থের বন্ধুত্ব হচ্ছে আপনার একটা সহপাঠী, আর একাদশের বন্ধুত্ব হচ্ছে সারা জীবনের জন্য যে বন্ধুত্বটা হয়, সেটা শুধু সহপাঠী না, আর যাদের সাথে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাকে যে কোনো সম্পর্ক হতে পারে, বা সম্বোধন যে কোনো প্রকারের হতে পারে, কাকা জ্যাঠা মামা, যে কোনো সম্বোধনের মানুষের সাথেও সেই ফ্রেন্ডশিপটা গড়ে উঠতে পারে। নষ্ট করে দিতে পারে এটা বললেন না স্যার? কোনটা? এই যে যে কোনো সম্পর্ক আপনার মঙ্গল যে কোনো সম্পর্ক নষ্ট করে দিতে পারে এটা বলছেন না স্যার? 4, 7, 11-তে। না, ভেঙ্গে দিতে পারে, ভেঙ্গে দিতে পারে, ভেঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্পর্ক ভাঙ্গার কারক গ্রহ হচ্ছে মঙ্গল। এবার মঙ্গলের অবস্থান যদি ভালো হয়, মঙ্গলের অবস্থান যদি ভালো হয়, 1, 4, 5, 9 সেই ভাবগত হয়, মঙ্গল যদি তুঙ্গস্থ হয়, মঙ্গল যদি আপনার হচ্ছে মূল ত্রিকোণস্থ হয়, সেক্ষেত্রে কিন্তু ওই যেটা বলছিলাম তার উল্টো ফল হতে পারে। অর্থাৎ সম্পর্ক ভাঙ্গা নয়, বরং সে সম্পর্ক আবার জোড়া লাগাতে পারে মঙ্গল। অর্থাৎ ভেঙে যাওয়া যে সম্পর্ক, সেই সম্পর্ক মঙ্গল জোড়া লাগাতে পারে। তাহলে আগের যে টার্ম এখানে লিখে রাখুন, অশুভ ভাবগত মঙ্গল, আর পরের যে টার্ম সেখানে লিখে রাখুন শুভ ভাবগত মঙ্গল। এবার আমরা যখন আপনার মূল ত্রিকোণ এবং তুঙ্গস্থ দেখব, এখানে কিন্তু হচ্ছে সেটা ভাবেই থাকুক আর শুভ ভাবেই থাকুক, যখন গ্রহ তুঙ্গস্থ হবে এবং মূল ত্রিকোণস্থ হবে, তখন সে যে ভাবের অধিপতি, সে ভাবের শুভ ফল প্রদান করবে। আর ভাবটা যদি শুভ হয় তাহলে কোনো সমস্যা নেই।
আর শেষ লাইনটা আরেকবার। কোনটা? স্যার যা বলেন যে একটু ভাবের লাস্ট ওই অধিপতি, শেষের লাইনটা যে একটু ভাবের আবার। অধিপতি ওইটা। এখন সমস্যা হচ্ছে যা বলছি তা কিন্তু কোনো নোট না। মঙ্গল মানে শুভ অবস্থানে থাকলে 1, 4, 5, 9 যদি অবস্থান করে এবং মঙ্গল যদি লগ্ন সাপেক্ষে শুভ হয়, যে মঙ্গল আগে অশুভ মঙ্গল সম্পর্ক নষ্ট করত, এটা জোড়া লাগাইবো, না হুম না না, রাইট। জোড়া লাগাইবো। ভাবধিপতি। ব্যাপার হচ্ছে কোনো নোট থেকে বলছি না তো, যে কারণে আবার হুবহু রিপিট করে বুঝতে পারছেন নি? না না, না বলছি যে না পারলে বলেন, ভাবধিপতি আমি হলে আবার বলে দিব। ওইটা একটুখানি, যদি ভাবধিপতি হয় আর ভাবটা যদি শুভ হয়, এটা বলছিলেন না? যেইভাবে থাকবে মঙ্গল মঙ্গল না ভাবগত। মূল ত্রিকোণ বা ওই তুঙ্গস্থ হ্যাঁ, ঘরের ফলাফল দিবে। স্বক্ষেত্র মন্ত্রীগত তুঙ্গস্থ হলে যেভাবে হ্যাঁ, অধিপতি এটা তো সেইভাবে জেনেই শুভ গেলেন। হবে। মানে শুভ বলতে কি বোঝাচ্ছি, এটা তো ভালো করে জেনেই গেলেন। 1, 4, 5, হুম 9 হুম মূল ত্রিকোণস্থ, তুঙ্গস্থ, হুম। স্বক্ষেত্রগত, মিত্রক্ষেত্রগত। তো এটা তো বুঝেই গেলেন। এখন হচ্ছে ওই হ্যাঁ জি শুভ স্যার। অবস্থানে যখন থাকবে তখন সে সম্পর্ক জোড়া লাগাতে পারে, আর অশুভ অবস্থানে যখন থাকবে সম্পর্ক সে ভেঙে দিতে পারে। এখন যে কোনো ব্যক্তির জন্মচাক আমরা যখন দেখব, তখন এই মঙ্গলের অবস্থানটা এই কারণে দেখব যে এই মঙ্গল হচ্ছে সম্পর্ক ভাঙ্গার কারক। ঠিক আছে? তো মঙ্গলের অবস্থান যদি 6 আর 12 গত হয়, মঙ্গলের অবস্থান যদি আপনার নেগেটিভ হয়, তাহলে সম্পর্ক হুম হুম তার ভাঙবেই। ঠিক আছে? এবার কোন কোন জায়গায় সম্পর্ক ভাঙবে, মঙ্গলের দৃষ্টি দেখুন, অবস্থান দেখুন। তাহলে এক জায়গায় বসে 3 জায়গায় দৃষ্টি দিচ্ছে, তাহলে 4টা জায়গায় হুম হুম। সম্পর্ক তার ভাঙতে পারে। আপনি সেই জায়গাগুলোকে আপনার হচ্ছে আপনার বিবেচনায় নিয়ে তাকে প্রেডিকশনটা করুন, যে আপনার হচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে, আপনার হচ্ছে ছাত্রের সঙ্গে সম্পর্ক ভাঙতে ভাঙতে পারে, আপনার হচ্ছে এই কলিগের সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে। এইভাবে আপনার প্রেডিকশনটা করবেন। আবার মঙ্গল যেখানে দৃষ্টি দিবে ওই ঘরে যদি বৃহস্পতি বসে থাকে, শুভ বৃহস্পতি, তাহলে একটু চিন্তা ওই করে আপনার বলতে যাই হবে। বসে থাকুক, যাই বসে থাকুক, আপনার হচ্ছে নেগেটিভিটি কিছুটা কমাবে, হ্রাস করবে, কিন্তু হ্যাঁ, কোনো গ্রহের কারকতা অন্য গ্রহ তো মানে মানে একদম মাইনাস করে জয়ন্ত দিতে স্যার, পারে না। এক কথা হলো মাইনাস মঙ্গলের করে দিতে দৃষ্টিটা পারে না, অশুভ। তাই না? এক কথায় হুম আমরা হুম। ধরে নিতে পারি মঙ্গলের দৃষ্টিটা অশুভ নাকি? এক কথা ধরে নি মঙ্গলের দৃষ্টিটা অশুভ। না, আমি সেটা বলছি না। আচ্ছা, আপনার এটা হলে আবার ভুল হয়ে যাবে। আমি হচ্ছে মঙ্গলের অবস্থান যদি অশুভ হয়, তখন ঠিক আছে, সে অশুভত্ব যে দেবে, সম্পর্ক যে ভাঙবে, সেই ঠিক আছে, ভাঙাটা কোন জায়গায় ভাঙবে। বুঝতে পারছি, ঠিক বুঝতে আছে? পারছি। যখন ইন ফিউচার আমি হচ্ছে গবেষণায় যাব, আমরা ধরেন একটা সেমিনারে গেলাম, আমাদের জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি তো বলছেন সম্পর্ক ভেঙে যাবে, তাহলে কোন জায়গায় সম্পর্ক ভাঙবে? তখন একটা জন্মছক দিয়ে বলো, দেখুন তো এই জন্মছকের আপনার কোন কোন জায়গায় সম্পর্ক ভাঙতে পারে। তো তখন আমি বলবো যে মঙ্গলের অবস্থান আছে লগ্নে, তাহলে তার নিজের সাথে যে নিজের সম্পর্ক, ঠিক আছে, হুম, সেই সম্পর্কের জায়গাতে নিজের উপরে সে স্যাটিসফাইড থাকবে না, অসন্তুষ্ট থাকবে, নিজে নিজেকে আঘাত করতে পারে। হুম, ঠিক আছে? নিজে নিজেকে কষ্ট দিতে পারে। একটা হচ্ছে সপ্তমে তার দৃষ্টি দিচ্ছে লগ্নে থাকলে, তাহলে তার হচ্ছে জীবন সাথীর সাথে সে সম্পর্ক ভাঙতে পারে। চতুর্থ দৃষ্টি দিচ্ছে মায়ের সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে, এবং হুম, অষ্টম দৃষ্টি শ্বশুরালয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতে পারে। আমি সেই জায়গাটা দেখবো। ওকে, নেক্সট বলেন। সম্পর্কে অবনতি। এই একই কথা স্যার। এবার হচ্ছে জন্মছকে শনি যেভাবে তাকে সে ভাব সম্পর্কিত বিষয়ে জাতককে দুঃখ ভোগ করতেই হবে। শনি দুঃখের কারক তো, আর শনি হচ্ছে আমাদের কর্মফলের কারক গ্রহ। আমরা ফার্স্ট লাইফের যে কর্ম ফল নিয়ে আসছি, জন্মছকে সেটা শনি যেভাবে তার মধ্যে কিছু দুঃখ থাকবে। সেই দুঃখ ভোগ আমরা কোন ভাবে করব, মানে কোন ভাব থেকে আমাদের সবচেয়ে বেশি দুঃখ আসবে, সেটা হচ্ছে শনি যেভাবে অবস্থান করবে সেই ভাব সম্পর্কিত বিষয়ে আমাদের জীবনে সবচেয়ে বেশি দুঃখ আসবে। ধরেন কারো হচ্ছে দ্বাদশে শনি অবস্থান করছে, তো তার সঙ্গে কথা বলে দেখুন যে তার জীবনে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে তার ব্যয় বেশি। ইনকাম খারাপ হচ্ছে না, কিন্তু যা ইনকাম হচ্ছে তার চেয়ে মানে দ্বিগুণ তার খরচ হয়ে যাচ্ছে, যে কারণে আপনার লোন হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এটা রাইট মিলে নিলাম আমার সাথেও। তাহলে ষষ্ঠে দাদা স্যার ষষ্ঠভাবে থাকলে আপনার তার দিন সম্পর্কিত বিষয়, রিপুদোষ, আপনার হচ্ছে কি বলে তার ডেইলি রুটিন, সামাজিকতা, সোশ্যাল যে সাইট, ঠিক আছে, এই সম্পর্কিত যে বিষয় আছে এইগুলো নিয়ে আপনার দুঃখ ভোগ করতে হবে। ধরেন আপনি সে পাড়ায় একটা হচ্ছে সরস্বতী পূজার একটা অনুষ্ঠান হবে, ঠিক আছে, বা পাড়ায় একটা দুর্গাপূজা হচ্ছে, তো সেই জায়গায় হচ্ছে মানে সে সভাপতি প্রার্থী হলো, ঠিক আছে, এখন দেখা গেল তার আপন ভাতিজা যায় বলছে না আমি সভাপতি হব। এখন আপন ভাতিজা প্রার্থী না হলে দেখা গেল সেই সভাপতি হতো, তাহলে সবচেয়ে বড় দুঃখটা সে পেলো, আর আমার আপন ভাতিজা হচ্ছে আমাকে আমার পদ পদবি বঞ্চিত করলো, সে আমাকে অসম্মানিত করলো, ঠিক আছে, অথবা দেখা গেল ভাতিজা প্রার্থী হওয়ার কারণে অন্য আরেক ব্যক্তি সেই সভাপতি পদ পেয়ে গেল, ঠিক আছে। তো এই যে দুঃখ ভোগটা তার হলো, যেটা দেখা গেলো আগে থেকে সে জানতো এটা কনফার্ম হয়ে গেছে, কিন্তু ওই হঠাৎ করে তার ভাতিজা বলছে, ভাগ্নে বলছে যে না আমি মানে সভাপতি হবো, ওই ত্রুটি বিচ্যুতি নিয়ে যে কোনো না কোনো ভাবে আপনার এই ভাব সম্পর্কিত বিষয়ে ধরেন আপনার রিপুদোষ আছে, ঠিক আছে, তার হচ্ছে দাস দাসী বা আমরা বর্তমান যুগে শ্রমিক কর্মচারী, আর শ্রমিক কর্মচারী দেখা গেল আপনার হচ্ছে সে একটা তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী রাখলো, এবার 3 মাস পরে পরে শ্রমিক বেতন অন্যদের চেয়ে বেশি দিচ্ছে, ভালো খাবার দাবার দিচ্ছে, তারপরে দেখা গেল 3 মাস পর পর কর্মচারী চলে যাচ্ছে, 6 মাস পর কর্মচারী চলে যাচ্ছে, আর তাকে আবার অন্য কর্মচারী খুঁজতে হচ্ছে। চেম্বারে একজন হেল্পার রাখলো, সহকারী রাখলো, দেখা গেলো মানে ভালো বেতন দেওয়ার পরেও, ভালো ব্যবহার করার পরেও মানে লোক টিকছে না, কারণ একজন হেল্পিং হ্যান্ড ছাড়া তো চেম্বার চালানো যাবে না। মানে শুনি যে কষ্টের জায়গাটা, যে জায়গা বসবে এই জায়গা থেকে কষ্ট পাবোই আমরা সবচেয়ে বেশি। এবার এই শনিদেব যেভাবে আছে, প্রত্যেকটা ব্যক্তির কিছু লিমিটেশন থাকে, ঠিক আছে, সীমাবদ্ধতা থাকে, কারণ আমরা জন্মচক দেখে কি করে বুঝবো যে আপনার লিমিটেশন এই জায়গায় আছে? এটাও শনির অবস্থান থেকে বুঝবো। প্রত্যেকটা ব্যক্তির যে লিমিটেশন আছে, মানে তার লিমিটেশন কোন জায়গায় আছে, সেটা হচ্ছে শনির অবস্থান থেকে আমরা বুঝবো এই জায়গায় তার হচ্ছে লিমিটেশন আছে, এই জায়গায় তার সীমাবদ্ধতা আছে।